আইএসএল ম্যাচ উইক 3 শুরু হয়েছে এবং শুরু থেকেই মোটামুটি বড় রকমের ঝটকা আসতে শুরু করে গেছে। যেমন ঠিক আছে, প্রথম দিনকে এফসি গোয়া তারা জিতেছে, তারা স্ট্রং টিম হিসাবেই জিতেছে, সেই অর্থে কিছু বলার নেই। কিন্তু দ্বিতীয় ম্যাচ উইকে আমরা দেখলাম বিকালে ইস্টবেঙ্গল হেরে গেল। প্রবল আশা জাগিয়েও কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারলো না। সুপার অ্যাটাকিং টিম হয়েও কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারলো না, ডিফেন্সের একটা বড় গলদ এবং কোচের বিভিন্ন রকম ভুল স্ট্র্যাটেজির জন্য। যে ডিটেল রিভিউ অবশ্যই মেন চ্যানেলে রয়েছে, সেখানে দেখতে পাবে। কিন্তু সন্ধেবেলার কালকের যে ম্যাচ হয়েছে সেখানে কিন্তু বেঙ্গালুরুও ঘরের মাঠে পাঞ্জাব এফসির কাছে 2-0 গোলে হেরে গেছে। এবং যে পাঞ্জাব এফসির প্রথম ম্যাচ পোস্টপন হয়েছিল ওড়িশার সাথে, যে পাঞ্জাব এফসি তাদের প্রথম ম্যাচে, সিজনের প্রথম ম্যাচে জামশেদপুরের কাছে মার্জিনাল 1-0 গোলে হেরে গেছিলো, বাট স্টিল পাঞ্জাব সেই ম্যাচে ভালো খেলেছিল, আমরা সবাই বলেছিলাম। কিন্তু সেই পাঞ্জাব যে বেঙ্গালুরুতে গিয়ে বেঙ্গালুরুর ঘরের মাঠে একটা স্টার স্টাডেড টিমকে এই ধরনের শক পৌঁছবে অন্ততপক্ষে কেউই আন্দাজ করতে পারেনি। সেটা কিন্তু হয়েছে। এফিয়ং তার 15 মিনিটের একটা স্পেল, 20 মিনিটে একটা গোল, 32 মিনিটে একটা গোল, মোটামুটি 15 মিনিটের একটা স্পেল, সেই স্পেলেই কিন্তু পাঞ্জাব এফসি বেঙ্গালুরুকে ছারখার করে দিয়েছে। এবং আলাদা করে বলতে হবে যে বেঙ্গালুরু সেইভাবে সুযোগ তৈরি করার পরেও কাজে লাগাতে পারেনি, বা সেইভাবে খুব একটা থ্রেট ক্রিয়েট করতে পারেনি পাঞ্জাব বক্সে। তার কারণটা হলো পাঞ্জাবের ডিফেন্ডাররা সুযোগ কিন্তু প্রচুর তৈরি করছিল, বাট সেই অর্থে যে এখান থেকে গোলটা হয়ে যাবে, জাস্ট গোলটা এলো না। দু একবার পরিস্থিতি হয়েছে, সুনীল ছেত্রী কিছু গোল্ডেন চান্স মিস করেছে, অনেকেই মিস করেছে। কালকের দিনটা পাঞ্জাবের জন্য ছিল, কালকের দিনটা এফিংয়ের জন্য ছিল। এবং আমার মনে হয় যে এই ধরনের রেজাল্ট কিন্তু আরও আসবে। আর বেঙ্গালুরু যেভাবে শুরু করেছিল, যেইভাবে প্রথম ম্যাচে জোড়া গোল পেয়েছিল, যেভাবে সুনীল ছেত্রী তার এই এজে এসেও নিজের ক্যারিজমা শো করতে পেরেছিল, সেই বেঙ্গালুরু কিন্তু ম্যাচ উইক 2 থেকেই স্লিপ খেতে শুরু করলো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যারা স্ট্রাগল করছিল, প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে হেরেছিল, তাদের কাছে এক গোল করে ড্র হলো। এবং তারপর পাঞ্জাব এফসি যারা প্রথম ম্যাচ হেরেই গেছে, তাদের কাছে কিন্তু হেরে গেল। তো যেটা অনেকেই আমরা ধারণা করছিলাম যে এই ট্রাঙ্কেটেড সিজন বেঙ্গালুরু এফসি, তাদের মাত্র 2জন বিদেশি প্লেয়ার রয়েছে, তার সাথে রায়ান উইলিয়ামস রয়েছে, মানে 3জন বিদেশি প্লেয়ারই রয়েছে, এবং একটা ভালো কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ারদের সেট আপ রয়েছে, যে সিস্টেমটাকে লিড করছে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে, সানা, নিখিল পূজারি, সুরেশ, এই ধরনের সিনিয়র প্লেয়াররা তারা ভালো কিছু করবে। একদম চ্যাম্পিয়নশিপের মেন ফাইটে না থাকলেও তারা অন্ততপক্ষে চেজ করার একটা জায়গাতে থাকবে। কিন্তু 3টে ম্যাচ উইকে তাদের রেজাল্ট বলে দিচ্ছে যে জাস্ট 3 ম্যাচে তারা 4 পয়েন্ট তুলতে পেরেছে, যেটা টপ টিমগুলো যারা লিগ চেজ করছে, যারা 9, 7, 6-এর জায়গাতে রয়েছে, তাদের থেকে অনেকটাই কিন্তু বেঙ্গালুরু পিছিয়ে থাকলো। এবং আস্তে আস্তে এবার টাফ ম্যাচ কিন্তু আসবে, এটা মাথায় রাখা দরকার। বিকজ দে হ্যাভ ফেসড তোমার এসসি দিল্লি, পাঞ্জাব আর নর্থ ইস্ট। এরপর কিন্তু মানে মোহনবাগান রয়েছে, গোয়া রয়েছে, ইস্টবেঙ্গল রয়েছে, মুম্বাই রয়েছে, জামশেদপুর রয়েছে। তো ভাই এত ইজি হবে না। আমাদের যে ভাবনাটা ছিল, সেই ভাবনা থেকে আপাতত অনেকটা হাত পেছনে আসতে হবে, যতক্ষণ না বেঙ্গালুরু এখান থেকে বিরাট কিছু রিকভারি করছে। অ্যান্ড লাস্ট কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে এআইএফএফ তারা সমস্ত আইএসএল ক্লাবকে চিঠি পাঠিয়েছে যে ওই যে ফিনান্সিয়াল চ্যাটার ছিল, সেখানে এবার সইটি করো আর টাকাগুলি দাও, কারণ তোমাদের যে টাকা পয়সাগুলি বাকি রয়েছে সেটি না দিয়ে তোমরা খেলতে নেমেছো। মাঝখানে যে ডামাডোল পরিস্থিতি হয়ে গেছিলো, আমরা জানি ওই চার্চিলকে ঢোকানো ফোকানো এইসব নিয়ে, তখন কিন্তু চ্যাটারে সই সাবুদ না হয়ে খেলা শুরু হয়ে গেছিলো, কারণ খেলাটা শুরু করতেই হতো, চারদিক থেকে প্রেশার ছিল এআইএফএফের উপর। এবার এআইএফএফ শুরু করেছে আইএসএল ক্লাবগুলোর ওপর প্রেশার, যেটা খুব একটা ফলপ্রসূ হয় বলে আমার পার্সোনালি মনে হয় না। ক্লাবগুলো টাকা দেবে কি দেবে না, কতটা দেবে কি না দেবে, সেটা ক্লাবগুলোর ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। কী ধরনের চুক্তি, কী ব্যাপার, কী ক্ল্যারিটি, এসব কিছু জানি না। কিন্তু যে হুমকি বা যে ভয়টি দেখানো হয়েছে, সেটা হলো যে সমস্ত ক্লাব তারা টাকা দেবে না, মানে যে পার্টিসিপেশন ফি রয়েছে 1 কোটি টাকা করে চাওয়া হয়েছিল, সেটা ইনস্টলমেন্টেই দেবে ক্লাবগুলো বলেছিল। সেই টাকা যদি ক্লাবগুলো না দেয়, তাহলে তাদের ওপর স্যাংশন আসতে পারে। এমনকি কেউ যদি কোনো টাকাই না দেয়, তাহলে পরবর্তী সিজন অর্থাৎ 2026-27 আইএসএলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। যদিও ক্লাবগুলো এতে বেশ সারপ্রাইজড, কারণ ক্লাবগুলো একটা সময় মনে করেছিল যে সত্যিই এআইএফএফের টাকা দরকার পুরো লিগ পরিচালনা করার জন্য। কিন্তু এখন যেটা হচ্ছে যে অলমোস্ট পুরো লিগটাকেই পরিচালনা করছে ক্লাবগুলো, যার যা হোম ম্যাচ পড়ছে সেই সমস্ত খরচার দায়িত্ব নিচ্ছে।
যা কিছু রেভিনিউ আসে সে তো না হয় সিজন শেষে দেখতে পাওয়া যাবে যে কি হলো, কতটা গুড় এলো আর কতটা গুড় মাছিতে খেয়ে নিয়ে চলে গেল, সেটা পরের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্লাবগুলো অনেকেই এতে কিন্তু সারপ্রাইজড। তবে হ্যাঁ, এটা ইন্টারনাল আপডেট যে অনেক ক্লাব তারা টাকা দেবে, এরকম না যে তারা টাকা দেবে না। অন্ততপক্ষে যারা মনে করেছে যে সত্যিই সবার একটা মানে সম্পূর্ণ সদিচ্ছা না থাকলে একটা লিগকে চালানো সম্ভব নয়, তারা টাকা দেবে, তারা এই জায়গাতে কোনো রকম টাকা মেরে দেওয়ার ধান্দাতে নেই। কিন্তু বেশ কিছু ক্লাব রয়েছে তাদের যে ক্ল্যারিটিগুলো দরকার রয়েছে, যেখানে অবশ্যই কমার্শিয়াল পার্টনার এআইএফএফ কথা দিয়েছিল তারা নিয়ে আসবে, সেই সব ডেডলাইন ফেডলাইন একদম হাপিস হয়ে গেছে, ক্লাবগুলোকেই দায়িত্ব নিয়ে সব কিছু করতে হচ্ছে। একটা লং টার্মের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ এখনও অবধি কিন্তু কনফার্ম নয়। কোনোভাবেই এআইএফএফ সেই রোড ম্যাপকে নিয়ে ক্লাবগুলোকে কনভিন্স করতে পারেনি প্রপার ওয়েতে। এবং তার পাশাপাশি ইন্টারনাল বহু রকম ডিসিশন রয়েছে যেগুলো নিয়ে অনেক ক্লাব কিন্তু খুশি নয়। সেই সমস্ত জিনিসগুলো যদি না মেটে, সেখানে কিন্তু অনেক ক্লাব রয়েছে তারা টাকা হয়তো নাও দিতে পারে বা পুরো ইনস্টলমেন্ট তারা ক্লিয়ার নাও করতে পারে, হয়তো দিল, হয়তো খুব সামান্য দিল। তাদেরকে নিয়ে কি করবে এআইএফএফ সেটা পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু আপাতত এআইএফএফ মোটামুটি একদম রণংদেহী মেজাজ নিয়েছে যে ফ্যালো করি মাখো তেল। এতে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করে দিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাও নতুন, অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।